শুরুতেই জানিয়ে দেব ইউক্রেনে অভ্যুত্থান চেষ্টা নৈপথ্যে রাশিয়া অভিযোগ তুললেন জেলেনস্কি। জানিয়ে দেব ইসরায়েল, আমেরিকা, ব্রিটেন 4 জাহাজে হামলার দাবি হুথিদের। এদিকে আফগানিস্তানে অব্যাহত হামলা করার হুঁশিয়ারি দিল পাকিস্তান। সর্বশেষ জানিয়ে দেব ঘুষের মামলা আদালতের সিদ্ধান্ত পাল্টানোর আবেদন করলেন ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেনে অভ্যুত্থান চেষ্টা নৈপথ্যে রাশিয়ার হাত রয়েছে অভিযোগ জেলেনস্কির। ইউক্রেনের সরকার অভিযোগ করেছে রাশিয়ার ষড়যন্ত্রে তাদের মধ্যে দেশের সরকার উৎখাতের চেষ্টা করা হচ্ছে, সেই প্রচেষ্টা তারা নস্যাৎ করেছে। ইউক্রেনে বর্তমানে পশ্চিমা অস্ত্র নির্ভরশীলতা ও যুদ্ধক্ষেত্রে সেনা ও গোলাবারুদের ঘাটতির মুখোমুখি। রাশিয়া যখন এই পরিস্থিতির সুযোগ নিয়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে, তখন এই অভ্যুত্থান ষড়যন্ত্রের বিষয়টি সামনে এসেছে। গত সোমবার ইউক্রেনের নিরাপত্তা সংস্থা SBU জানিয়েছে অভ্যুত্থানকারীরা 30 জুন কিয়েভে বড় আকারে দাঙ্গা সৃষ্টির পরিকল্পনা করেছিল। টেলিগ্রামে পোস্ট করা এক বার্তায় SBU বলেছে এই দাঙ্গার পেছনে রাশিয়ার সম্ভাব্য হাত রয়েছে। SBU বলেছে সন্দেহভাজন 4 জনকে চিহ্নিত করা হয়েছে, যাদের মধ্যে 2 জন তাদের হেফাজতে রয়েছে। দোষী প্রমাণিত হলে এদের 10 বছরের কারাদণ্ড হতে পারে। এছাড়া ঘটনাস্থল থেকে অস্ত্র, গোলাবারুদ উদ্ধার করা হয়েছে এবং মুঠোফোন ও কম্পিউটার সহ অন্যান্য ডিভাইসও প্রমাণ হিসেবে জব্দ করা হয়েছে। ইউক্রেনের প্রসিকিউটর জেনারেল কার্যালয় জানিয়েছে অভ্যুত্থানের নেতৃস্থানীয় ব্যক্তি একটি বড় মিলনায়তনের ভাড়া নিয়েছিলেন, যেখানে 2000 লোক জড়ো করা সম্ভব ছিল। তিনি সামরিক ও বেসামরিক কোম্পানির সশস্ত্র প্রহরীদের নিয়োগ দিয়েছিলেন, যাতে তারা পার্লামেন্টের দখল নিতে পারে। SBU আরও জানিয়েছে অপরাধে কার্যক্রম বাস্তবায়নের জন্য প্রধান সংগঠক কয়েকজন সহযোগীকে নিয়োগ করেছিলেন এবং কিয়েভে নিপ্রো এবং অন্যান্য অঞ্চল থেকে লোকজনকে যুক্ত করেছিলেন। এদিকে গত শনিবার ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর ভিলনিয়াসকে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 3 শিশুসহ 7 জন নিহত হয়েছেন। এই পরিস্থিতিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পশ্চিমা মিত্রদের কাছে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পাঠানোর আহ্বান জানিয়েছেন। এই পরিস্থিতিতে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান কিয়েভ সফর করছেন। তিনি রাশিয়া ইউক্রেন শান্তি সম্ভাবনা এবং কিয়েভের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন নিয়ে আলোচনা করবেন। এদিকে ইসরায়েল, আমেরিকা ও ব্রিটেনের 4 জাহাজে হামলার দাবি হুথিদের। আমেরিকা, ব্রিটেন ও ইসরায়েলের সাথে সংশ্লিষ্ট অন্তত 4টি জাহাজ লক্ষ্য করে পৃথক হামলার দাবি করেছে ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুথি। সোমবার লোহিত সাগর, আরব ও ভূমধ্য সাগরের পাশাপাশি ভারত মহাসাগরে এই অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে গোষ্ঠীটি। বিদ্রোহী গোষ্ঠীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেছেন, প্রথম অভিযানে আরব সাগরে ইসরায়েলি জাহাজ MSC ইউনিসেফকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এছাড়া চলতি সপ্তাহে দ্বিতীয়বারের মতো লোহিত সাগরে পরিচালিত অভিযান তেলবাহী মার্কিন ট্যাঙ্কার লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে তিনি। হুতির এই মুখপাত্র বলেছেন, তৃতীয় অভিযানে ভারত মহাসাগরে যুক্তরাজ্যগামী জাহাজ অ্যানভিল পয়েন্টকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। আর ভূমধ্য সাগরের চতুর্থ একটি জাহাজকে লক্ষ্যবস্তু করা হয়েছে। ওই জাহাজটি লাকি সেইলর নামের বলে জানিয়েছেন তিনি। তবে তাৎক্ষণিকভাবে ইয়াহিয়া সারির এই দাবির সত্যতা যাচাই করা যায়নি বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। জেনারেল ইয়াহিয়া সারি বলেছেন, ইয়েমেনের বিরুদ্ধে ব্রিটিশ মার্কিন আগ্রাসন এবং ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের গণহত্যার জবাবে হুতির ওই হামলা চালিয়েছেন। ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের হামলার প্রতিবাদে লোহিত সাগরে ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মালিকানাধীন জাহাজে গত নভেম্বর থেকে হামলা চালিয়ে আসছে হুতিরা। তাদের ঠেকাতে ইয়েমেনে যুক্তরাষ্ট্র যৌথ হামলা চালালেও সেগুলো তেমন ফলপ্রসূ হচ্ছে না। হুতিদের হামলার কারণে লোহিত সাগর দিয়ে জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে বিশ্বের বড় বড় প্রতিষ্ঠানগুলো। বিশ্বের সমুদ্রপথে যত বাণিজ্য হয় তার 12% লোহিত সাগর দিয়ে হয়। এদিকে বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে হুতিদের হামলার কারণে আন্তর্জাতিক বাজারে এর প্রভাব পড়েছে। লোহিত সাগর ও মিশর থেকে সুয়েজ খাল হয়ে এসব জাহাজ ইউরোপে যেত। সেসব জাহাজকে এখন আফ্রিকা ঘুরে গন্তব্যে যেতে হচ্ছে। এতে খরচ বেড়ে যাওয়ায় পণ্য পরিবহনের মূল্য বৃদ্ধি পাচ্ছে। এবার আফগানিস্তানে হামলা অব্যাহত রাখার হুঁশিয়ারি পাকিস্তানের। আফগানিস্তানে হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে পাকিস্তান। সন্ত্রাস দমনের লক্ষ্যে নতুন সামরিক অভিযানের অংশ হিসেবে এই হামলা চালানো হবে বলে জানিয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী খাজা আসিফ। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, পাকিস্তানের নিরাপত্তা বাহিনী ও বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে আফগানিস্তানের কিছু সশস্ত্র গোষ্ঠী। আর এসব গোষ্ঠীর অবস্থান লক্ষ্য করেই বিমান হামলা চালানো হচ্ছে।
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, আফগানিস্তানে অভিযান চালাচ্ছি এবং ভবিষ্যতেও আমরা অভিযান অব্যাহত রাখব। আমরা তাদের আদর করতে পারি না, হামলা হলে হামলা পাল্টা হামলা চালাবো। এই হামলার বিষয়ে তালেবান সরকারকে জানাতেও রাজি নয় পাকিস্তান। খাজা আসিফের দাবি, ঝটিকা অভিযান শত্রুকে শেষ করে দেওয়া। সেই কারণে তালেবানকে জানানোর কোনো দরকার নেই। তবে বিষয়টি স্বাভাবিকভাবে নিচ্ছে না আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকার। তারা পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর এই মন্তব্যকে দায়িত্বজ্ঞানহীন বলে উল্লেখ করেছেন। সেই সাথে হামলার কড়া জবাব দেওয়ার হুমকি দিয়েছেন। 2021 সালের ন্যাটো জোটের বিদায়ের পর আফগানিস্তান ক্ষমতায় বসে তালেবান। এরপর থেকেই পাকিস্তানের সাথে সম্পর্ক খারাপ হচ্ছে দেশটির। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী অভিযোগ করেন, আফগান ভূখণ্ড ব্যবহার করে টিটিপি যাতে পাকিস্তানে হামলা না চালায় সে ব্যাপারে একাধিকবার তালেবান সরকারের কাছে অনুরোধ জানানো হয়। তবে টিটিপির তৎপরতা বন্ধে বর্তমান আফগান সরকার কোনো পদক্ষেপই নেয়নি। এদিকে ঘুষের মামলা, আদালতের সিদ্ধান্ত পাল্টানোর আবেদন ডোনাল্ড ট্রাম্পের। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ঘুষের মামলায় দোষী সাব্যস্ত করেছে নিউ ইয়র্কের আদালত। সেই মামলায় তাকে আদালতে দোষী সাব্যস্ত করার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছে তার আইনজীবী। পাশাপাশি এই মাসে তার সাজা ঘোষণার দিন পেছানোর দাবি তুলেছেন তারা। যুক্তরাষ্ট্রের গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, নিউ ইয়র্কের এই মামলায় বিচারকের কাছে একটি চিঠি পাঠিয়েছেন ট্রাম্পের আইনজীবী। চিঠিতে বলা হয়, 1 জুলাই সুপ্রিম কোর্ট একটি আদেশ জারি করেছেন। এতে বলা হয়েছে, প্রেসিডেন্ট থাকাকালে তিনি যেসব প্রতিষ্ঠানকে কাজ করেছেন সেসবের জন্য দায়মুক্ত থাকবেন ডোনাল্ড ট্রাম্প। 2016 সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে যৌন সম্পর্কের বিষয়ে মুখ না খুলতে পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে $1,30,000 ঘুষ দেন ডোনাল্ড ট্রাম্প। তার হাতে এই অর্থ তুলে দিয়েছিলেন আইনজীবী মাইকেল কোহেন। জালিয়াতির মাধ্যমে ব্যবসায়িক নথিতে বিষয়টি গোপন রাখেন তিনি। এই সংক্রান্ত মামলায় তার বিরুদ্ধে 34টি অভিযোগ আনা হয়, যার সবকটিতেই তিনি দোষী সাব্যস্ত হয়েছেন এবং 11 জুলাই তার সাজা ঘোষণার দিন ধার্য করা হয়েছে। 2017 সালে প্রেসিডেন্ট থাকাকালে ট্রাম্প বেশ কিছু ব্যবসায়িক নথিতে স্বাক্ষর করেন। তার আইনজীবীদের দাবি, বিষয়টি তাদের দাপ্তরিক কাজ হিসেবে বিবেচনায় নেওয়া উচিত। গত বছরের আইনজীবীরাও একই দাবি তোলেন। ওই সময় তারা জানান, ওই মামলায় ট্রাম্পের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা প্রেসিডেন্টের দায়িত্বের অধীনে দাপ্তরিক কাজের মধ্যেই পড়ে। তবে এক ফেডারেল বিচারক লিখেছেন, ট্রাম্প তার ওই কাজকে দাপ্তরিক কাজ হিসেবে প্রমাণ করতে পারেনি। গতকাল ট্রাম্পের বেশ কয়েকটি মামলার রায় দিয়েছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট জানায়, প্রেসিডেন্ট হিসেবে সংবিধানের অধীনে ট্রাম্প যেসব পদক্ষেপ নিয়েছিলেন সেগুলো দায়মুক্তি পাবেন, তবে ব্যক্তিগত কর্মকাণ্ডের জন্য দায়মুক্তি পাবেন না তিনি। এদিকে সর্বোচ্চ আদালতের সিদ্ধান্ত অনুযায়ী 2020 সালের প্রেসিডেন্ট নির্বাচনের কারচুপির ঘটনা খতিয়ে দেখতে বিচার বিভাগকে যে নির্দেশ ট্রাম্প দিয়েছিলেন তা প্রেসিডেন্ট হিসেবে তার দাপ্তরিক কাজের মধ্যে পড়ে। রায় ঘোষণার পর উচ্ছ্বাস প্রকাশ করেছেন ট্রাম্প। তবে ট্রাম্প তার আইনজীবী ব্যাপক যে সুবিধা আশা করছিলেন তা পাননি তারা। ট্রাম্প নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগে উচ্চ আদালতের এই রায়ে অনেকটাই সুবিধাজনক স্থানে চলে গেলেন।